আমরা যে এখনো ফিল করতে পারছি আমরা দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারিনি, আমরা কিন্তু এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছি। তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে পোষ্য কোটা, আরও নানা ধরনের কোটা রয়েছে যেগুলো ভয়াবহ বৈষম্য তৈরি করেছে এই দেশে। বাংলাদেশ জুড়ে বৈষম্য হচ্ছে, আপনারা তো কোটার বিরোধী একটা আন্দোলনে নেমেছিলেন। আপনাদের দেখলাম যে অসংখ্য সমন্বয়ক, সেই সমন্বয়ককে আপনারা একে অপরে নিশ্চয়ই চেনেন। আপনাদের সব সমন্বয়ক মিলে এই যে বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটি কি বলবো চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা নেওয়ার সময় আপনারা সবাই তো একমত হয়েছিলেন। এটা আসলে কবেকার ভাবনা, কবে থেকে আসলে আপনারা এই প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত হয়ে একটি বৈষম্যহীন সমাজ গড়তে শুরু করলেন বা পথ চলতে শুরু করলেন? আচ্ছা, এটা হচ্ছে এই 2024-এর যে কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন যেটাই বলেন হলো, এটা কিন্তু 24-এর আন্দোলন না। আসলে এই আন্দোলনটা শুরু হয়েছিল আরও অনেক আগে, এবং এই আন্দোলনের একটা ফলাফল এসেছিল 2018-তে কোটা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করার মাধ্যমে। এটাকে আবারও আলোচনায় আনে সরকার হাইকোর্টের মাধ্যমে, এটাকে 18 পরিপত্র বাতিল করে, যার ফলে সেই 18 সালের আগের যে বৈষম্য, সেই বৈষম্যটা আবার ফিরে আসে। এখন বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যে অবস্থা, চাকরির বাজারে ভয়াবহ অবস্থা আপনারা জানেন। তো ওই জায়গা থেকে সাধারণ শিক্ষার্থী যারা আছে, যারা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করে, এদের বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসা। তো সরকারি চাকরি তাদের একমাত্র সম্বল। তো ওই জায়গা থেকে যখন বাতিল করা হয় তখন স্বাভাবিকভাবে এক ধরনের গণবিস্ফোরণ তৈরি হয়, ছাত্রদের ভেতরে এক ধরনের বিস্ফোরণ তৈরি হয়, যার ফলে 18 সালের যে নেতৃত্বে যারা ছিলেন তাদের একটা অংশ 2019 সালে 18 সালে প্রশ্নফাঁস বিরোধী যে হয়েছে, আন্দোলন হয়েছে, তারপরে আপনার নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে। তো প্রত্যেকটা আন্দোলনের এক ধরনের কানেকশন ছিল, তারই ধারাবাহিকতায় 24-এর আন্দোলন। এই 24-এর আন্দোলনে যার নেতৃত্বে ছিলেন এখানে অনেকেই অনেক আন্দোলন করে আসা, তারা অভিজ্ঞ মানুষ। তো প্রথম আন্দোলনটা এভাবেই শুরু হয়, তারপরে এই আন্দোলনটা আস্তে আস্তে এক ধরনের বড় আন্দোলনের রূপ নিতে থাকে, বাংলা ব্লকেট, এরপরে আস্তে আস্তে বিভিন্ন বিষয়টাকে যদি স্পেসিফিক্যালি বলা যায় যে 5 জুন যখন হচ্ছে হাইকোর্ট হচ্ছে রায়টা বাতিল করে বা হচ্ছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বৈষম্য আবার ফিরে আসে, তখনই কিন্তু ওই যে আমরা সেন্ট্রাল লাইব্রেরির সামনে থেকে তো শুরুটা হয়েছিল কিন্তু একদম 10 জনের মতো, 10 জনের গ্রুপ সমন্বয়। কিন্তু শুরু থেকেই আপনারা একটি বিষয়ে একমত হয়েছিলেন যে বৈষম্য হচ্ছে। হ্যাঁ, এটা তো বললামই যে যখন আপনি সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা, এটা ভয়াবহ রকমের বৈষম্য। এছাড়াও তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরিতে পোষ্য কোটা, আরও নানা ধরনের কোটা রয়েছে যেগুলো ভয়াবহ বৈষম্য তৈরি করেছে এই দেশে। তো এই ভয়াবহতার জায়গা থেকেই মূলত ছাত্র জনতা প্রথমত এই জায়গা থেকে প্রতিবাদ করেছে। শুধু এখানেই নয়, সমাজের অনেক জায়গাতেই বৈষম্য আছে। বিভিন্ন সার্ভিস ক্যাডার, যেগুলো সিভিল সার্ভিস ক্যাডার, যেটা পিএসসির অধীনে যে ক্যাডারগুলো হয়, এখানেও এক ক্যাডার থেকে আরেক ক্যাডারের বৈষম্য আছে, এটা নিশ্চয়ই আপনি জানেন। তো কৃষি খাতে বৈষম্য রয়েছে, শিল্প খাতে বৈষম্য রয়েছে। অর্থাৎ বৈষম্যটা এদেশের রন্ধ্রে রন্ধ্রে আসলে রয়েছে, যার ফলে এই কোটা সংস্কার আন্দোলনের ভেতর দিয়ে মানুষের ওই ভেতরকার যে ক্ষোভ, এটার এক ধরনের বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমি মনে করি। নিশ্চয়ই। নুসরাত, এই মুহূর্তে আপনার কাছে কি তালিকা আছে আপনাদের সমন্বয়কারী বা সমন্বয়ক কতজন আসলে দেশ জুড়ে? আমার কাছে কোনো তালিকা নেই। ডিবি সিজ করার পর থেকে আমার কাছে এখন পর্যন্ত আমার নাম্বারটাও নেই। না, কিন্তু সার্জিস আলম, আপনাদের অন্যতম একজন সমন্বয়ক বলছেন যে অসংখ্য ভুয়া সমন্বয়ক তৈরি হয়েছে। এটা নিয়ে একটা কথা আছে, আমরা এটা ঘোষণা দিয়েছি, কিছুদিন আগেই দিয়েছি, যে 5 আগস্ট বা 36শে জুলাইয়ের আগ পর্যন্ত আন্দোলন চলাকালীন যে কমিটিগুলো দেওয়া হয়েছিল সেগুলো এখনও আছে, কিন্তু কেন্দ্রীয় কমিটি ছাড়া অন্য কমিটিগুলোর কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। যেহেতু ওই কমিটিগুলো বিলুপ্ত না, কিন্তু স্থগিত, কারণ এটা এক ধরনের স্বতঃস্ফূর্ত আন্দোলন। এবং 5 তারিখের পর থেকে যে এগুলা ভুইফোট যে কমিটিগুলো আসছে, এগুলো সম্পূর্ণ ভুয়া। না, কিন্তু এদের রুখতে আপনাদের কোনো পদক্ষেপ আপনারা নেবেন কি না? একই সঙ্গে এই যে প্ল্যাটফর্ম, আপনাদের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে
বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমি গত 72 ঘন্টার যদি উদাহরণ দিই, আপনারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে রয়েছেন, আপনারাও জানেন, আমাকে নতুন করে মনে করিয়ে দেবার কিছু নেই। কিন্তু এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো আপনাদেরকে ব্যথিত করে কিনা এম এ সাইদ? হ্যাঁ, অবশ্যই। আসলে এই আন্দোলন আমরা যখন গড়ে তুলি তখনকার হচ্ছে যে সমন্বয়ক হওয়ার জন্য আমরা যখন আহ্বান জানাই তখন কিন্তু কেউ এভাবে সাড়াও দেয়নি। আমরা অল্প কয়জন মানুষ এটাকে শুরু করি এবং আমরা তো একদম খুব রিস্কে ছিলাম। আস্তে আস্তে এটা যখন বড় হয়, একটি সফলতায় রূপদান করে, সমন্বয়কদেরকে হচ্ছে একটু ইভালুয়েটও করা শুরু করে মানুষ, তখন আমরা দেখতে পারলাম এই কিছু সুবিধাভোগী মানুষ হচ্ছে এই সমন্বয়ক নামটাকে ব্যবহার করার চেষ্টা করছে। কিন্তু আমাদের যে রক্ত এখনও লেগে আছে, আমাদের যে ক্ষত এখনও আমাদের লেগে আছে, আমরা যে এখনও ফিল করতে পারছি আমরা দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারিনি, আমরা কিন্তু এটাকে প্রতিরোধ করার চেষ্টা করছি। আমাদের কাছে অনেক অভিযোগ আসতেছে এবং যেখান থেকে অভিযোগ আসছে সেখান থেকে আমরা কথা বলে তাদেরকে হচ্ছে বুঝিয়ে এটা থেকে বিরত রাখার চেষ্টা করতেছি এবং আমরা ঘোষণা দিচ্ছি এরকম ভুয়া সমন্বয়ক যারা হবেন এবং তারা যদি কোনো অনৈতিক কাজ করে, আমরা ল অ্যান্ড অর্ডার পুরোপুরি চালু হলেই তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিব।